ঈদে আমরা যত আইটেম বা যত ডেজার্টই বানাই না কেন, গরুর মাংস ছাড়া আসলে কোনো কিছুই সম্পূর্ণ হয় না। স্পেশাল পর্বে আজকে আমি একটি ভিডিওতে 4টি ভিন্ন ভিন্ন ধরনের গরুর মাংসের রেসিপি শেয়ার করছি। গরুর মাংসের ভুনা থেকে শুরু করে গরুর মাংসের আচার, কোনটা খাবেন বলেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব হাতে মেখে একদম পারফেক্ট একটি গরুর মাংসের রেসিপি। এছাড়াও তৈরি করব পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি বিফ, গরুর মাংসের কালা ভুনা এবং তৈরি করব গরুর মাংসের আচার, যেটা আপনারা একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। ভাইরাল পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশ, মশলাবিহীন এই বিফের রেসিপিটার জন্য সবাই পাগল। আপনারা একবার বানিয়ে খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। বিসমিল্লাহ। পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশ বানানোর জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। সাধারণত রেস্টুরেন্টসগুলোতে মাংসের সঙ্গে গরুর নলিটাও নেওয়া হয়, তবে আমার হাতের কাছে ছিল না। আমি এখানে মাংস দিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি। মাংসের সঙ্গে এখানে আমি কয়েক টুকরো হাড় সাথে চর্বিও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, অথবা সর্বনিম্ন 30 মিনিটও আপনারা রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাংসগুলোকে এবারে আমি অন্য একটি হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। পেশোয়ারি রোস্ট তো আলু ছাড়া ভাবাই যায় না। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বেশি বড় সাইজের আলু হলে মাঝখান থেকে কেটে দিবেন। আমি এখানে মিডিয়াম সাইজের আলুটা নিয়েছি। এবারে দিচ্ছি 4টি পাকা টমেটো। টমেটোর জাস্ট মুখগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 5টি আস্ত পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 5-6টি রসুন। মাংসের মধ্যে যারা রসুনটা খেতে পছন্দ করেন তারা দিবেন, এছাড়া এটা স্কিপ করতে পারেন। অনেকেই আবার এর মধ্যে আদাটাও ব্যবহার করে থাকেন, তবে অথেন্টিক পেশোয়ারি গোশে কিন্তু কোনো প্রকার আদা রসুনের ব্যবহার হয় না। আমি আদাটা স্কিপ করে যাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4টি আস্ত বোম্বাই মরিচ। একদম আস্ত দিয়েছি, এর থেকে কিন্তু কোনো ঝাল ছড়াবে না, তবে এত সুন্দর একটা ফ্লেভার দিবে, আপনাকে জাস্ট পাগল করে ফেলবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। পেশোয়ারি রোস্টে মশলার মধ্যে জাস্ট এই একটি মশলাই যাবে। এই গোলমরিচটাই রান্নাটাকে অনেক বেশি ফ্লেভারফুল করবে, সেই সাথে টেস্টও দিবে। যেহেতু এখানে আরও কিছু উপকরণ অ্যাড করা হলো, যার জন্য আরও 1/2 চা চামচ লবণ সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে যাচ্ছে 2 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। পেশোয়ারি রোস্ট তো ঘি ছাড়া ভাবাই যায় না, এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে এবং কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ঘির সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইনফ্যাক্ট আপনারা এটাও করতে পারেন, নর্মালি যেভাবে রেস্টুরেন্টগুলোতে রান্না করে মাংসগুলোকে কিন্তু আগে ঘিয়ের মধ্যে ভেজে নেয়, তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দেয়। যেহেতু আমি বাসায় রান্না করছি, বাসায় সহজে কিভাবে রান্নাটা করা যায় সেটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘিয়ের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কষে কিন্তু মাংসের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ফুটন্ত গরম পানি। রেস্টুরেন্টগুলোতে পেশোয়ারি গোশ রান্নার সময় কোনো প্রকার পানির ব্যবহার করা হয় না, যেহেতু তারা অনেকগুলো পরিমাণে মাংস একসঙ্গে রান্না করে। মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে, মাংসের পানিতে এই রান্নাটা কমপ্লিট করা হয়। তবে আমরা বাসায় যেহেতু রান্না করছি খুবই অল্প পরিমাণে, মাংস থেকে তো অত পানি ছাড়বে না, এই জন্য এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। এবারে পাত্রের একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। চুলার হিট থাকবে একদম লোতে। ঢাকনার যে ছিদ্র ছিল আমি ওইটাও বন্ধ করে দিয়েছি, ভেতরের বাষ্প যেন কোনোভাবেই বাইরে বের হতে না পারে। আপনাদের রান্না করার সময় যদি দেখেন ভেতরের বাষ্পটা বাইরে বের হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটি সিলভার ফয়েল পেপার দিয়ে ঢাকনার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে পারেন। এছাড়া ময়দার ডো তৈরি করে ওইটা দিয়েও ঢাকনার সাইডগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন। মোট কথা এই মাংসটা দমে রান্না হবে, ভেতরের কোনো বাষ্প যেন বাইরে বের হতে না পারে। ফিরে আসলাম ঠিক 2.5 ঘন্টা পর। 2-1 বার ঢাকনাটি উঠিয়ে আমি মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিটলি ডান। আশা করছি লুকসটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কত বেশি সফট এবং জুসি হয়েছে। এই রান্নাটা আমি যেইমাত্র চুলায় বসিয়ে দিয়েছি সেই তখন থেকে এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছিল, মাশাআল্লাহ আমি কি বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর ফ্লেভার দেয়।
সব শেষে আবারও চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। লাস্টে এই ঘিটা অ্যাড করলে আরও বেশি ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায়, মাংসটা খেতে তখন আরও বেশি মজা লাগে। পেশোয়ারি গোশ বা নামকিন রোশ যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টের ব্যাপারে, আর যারা এখনও পর্যন্ত খাননি তারা হয়তো ভাবছেন তেল মশলা ছাড়া আবার মাংস রান্না হলো, এটা কি খাওয়া যাবে? ট্রাস্ট মি, জাস্ট একবার বানিয়েই দেখুন না কেন, আপনার খাওয়া সব থেকে বেস্ট রেসিপি হবে এটা। সব শেষে আমি উপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা দিবেন, আর যারা করেন না তারা এটা বাদ দিতে পারেন। পেশোয়ারি রোষের এই যে পাতলা ঝোলটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু এই রান্নার মূল টেস্টিং পার্ট। এটা খেতে খুবই বেশি মজা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মুখে দিলেই মনে হবে আপনি খাবারের এক অন্য জগতে হারিয়ে গেছেন। আর এই যে আস্ত আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যেও সব কিছুর ফ্লেভার যে এত সুন্দরভাবে ঢুকে গেছে, মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আর মাংসের কথা কি বলবো, আপনারা তো দেখতেই পারছেন কত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে। এত আচারের মাঝে গরুর মাংসের আচারটা ছাড়া আমার চলেই না। এত মজাদার একটি আচার আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার না করলে তো তারা অনেক কিছুই মিস করে যাবে। আর আচারটা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই পদ্ধতিটিও দেখিয়ে দিব। বিসমিল্লাহ। মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি গরুর সলিড মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলো কিন্তু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই এখানে হাড় চর্বি ছাড়া শুধু সলিড মাংসটাই ব্যবহার করতে হবে। মাংসগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অর্থাৎ স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সয়াবিন তেলটা ব্যবহার করা যাবে না, এই পুরো রান্নাটাই সরিষার তেলে হবে, কারণ আমরা সকলেই জানি আচার মানেই কিন্তু সরিষার তেল। এইবারে সব মশলাগুলো আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারেন। এইবারে মাংসটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। যেহেতু এখানে মাংসের টুকরোগুলো খুবই ছোট, সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। 1 কাপ পানিতেই মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এছাড়াও মাংস থেকেও কিছুটা পানি ছাড়বে, এতেই কিন্তু মাংসটা খুবই সুন্দরভাবে কুকড হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা পুরোপুরিভাবে টেনে আসছে। চুলার হিট থাকবে মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, যেন মাংসটা প্যানের তলায় লেগে গিয়ে পুড়ে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে এবং পানিটা টেনে আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। এই পর্যায়ে দেখুন মাংস থেকে পুরো পানিটাই টেনে গেছে। এই পর্যায়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাংসের কালারটা কিছুটা কালচে হয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাংসের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন আর এটা আমি বেশি জাল করব না, চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি বাগারটা রেডি করব। এখানে আরেকটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ সরিষার তেল। আচারটা যদি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে এখানে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি আস্ত শুকনো মরিচ। এই শুকনো মরিচের ফ্লেভারটা আচারের মধ্যে খুবই ভালো যায়, আর আচারটা কিন্তু ঝালও হবে না। শুকনো মরিচটা খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি বেশি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টি কালো এলাচ, 8টি সবুজ এলাচ, 4 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সব কিছুকে তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলো খুবই সুন্দর একটা স্মেল ছড়িয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি আস্ত রসুনের কোয়া। আবারও নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে আরও একটু ভেজে নিচ্ছি। রসুনটাও যখন ভাজা হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা মাংসের টুকরোগুলো। এইবারে এই তেল মশলার সঙ্গে মাংসের টুকরোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরই মধ্যে সকল মশলার ফ্লেভার সেই সাথে তেলটাও মাংসের মধ্যে খুবই সুন্দরভাবে ঢুকে যাবে, যার কারণে কিন্তু এই আচারটা খেতে এত বেশি মজা লাগে। অনবরত নেড়ে চেড়ে এভাবে ভুনে নিব, কোনো মশলা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। জাল করতে করতে দেখতেই পারছেন আচারের কালার পুরাই চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়নের গুঁড়া।
পাঁচ ফোড়নের সঙ্গে 2টি শুকনা মরিচ আমি হালকা হিটে টেলে নিয়েছি, এরপরে আধো ভাঙা করে এখানে ব্যবহার করছি। মশলাটা একেবারে গুঁড়ো করে নিই, আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে পাঁচ ফোড়নের গুঁড়োটা দিতে হবে, তাহলে এর স্মেলটা খুবই ভালো পাওয়া যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম, ব্যাস আমার আচার কিন্তু রেডি। আর দেখতেই পাচ্ছেন আচারের এই তেলটাও কত বেশি লোভনীয় হয়েছে। এটা খিচুড়ির সঙ্গে বা মুড়ি মাখার সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যেহেতু এই আচারটা আমি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করব, এজন্য এখানে আমি তেলের পরিমাপটা বেশি দিয়েছি। আপনারা যদি সংরক্ষণ না করতে চান, খুব দ্রুত খেয়ে ফেলতে চান, তাহলে এখানে তেলের পরিমাপটা কমিয়ে দিতে পারেন। তবে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে, তাহলে এই আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখতেই পাচ্ছেন আচারটা কত বেশি লোভনীয় হয়েছে। মাংসের এই আচারটা একদম অন্য লেভেলের একটি টেস্ট দেয়। আপনারা যদি একবার খান, তাহলে তো কোরবানির ঈদ আসলে আপনারা এই আচার বানানো কোনোভাবেই মিস করবেন না। আচারগুলোকে আমি একটি শুকনো এবং পরিষ্কার কাঁচের জারে ভরিয়ে মাংসের টুকরোগুলোকে একদম তেলের মধ্যে ডুবিয়ে রেখে এগুলোকে আমি সংরক্ষণ করে রাখতে পারবো 1 বছরের জন্য, একদমই নষ্ট হবে না। মাঝে মাঝে চাইলে একটু জাল করে রেখে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হয়। মাংসের এই আচারটি তৈরি করে সঙ্গে সঙ্গে না খেয়ে 1 সপ্তাহ এভাবে রেখে দিবেন তেলের মধ্যে, তারপরে খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। আসছে কুরবানি ঈদে, রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা, মাংস এবং মাংসের মশলা ভেজে পুড়িয়ে কালো বানানোকে কি কালাভুনা বলে? একদমই না। আপনারা যারা পারফেক্ট অথেন্টিক কালাভুনার রেসিপিটি খুঁজছেন, তারা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। বিসমিল্লাহ। কালাভুনা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসের পিসগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। কালাভুনার মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিলে মাংসগুলো অনেক বেশি সফট এবং জুসি হয়। মাংসের সঙ্গে আমি কিছু হাড় এবং চর্বিও নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ কালাভুনাটা রান্না করতে। মাংসগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে কোনো অসুবিধা নেই, পেঁয়াজটা গলে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবারে দিচ্ছি কালাভুনার মূল ইনগ্রেডিয়েন্টস রাঁধুনি গুঁড়া 1/2 চা চামচ। রাঁধুনি ছাড়া কালাভুনা কিন্তু ভাবাই যায় না, আর এটার অথেন্টিক টেস্টটাও পাওয়া যাবে না। যে কোনো বড় গরম মশলার দোকানে আপনারা ইজিলি এটা কিনতে পাবেন। এবারে দিচ্ছি কিছু গোটা মশলা, 8 থেকে 10টি লবঙ্গ, 3টি বড় কালো এলাচ, 8 থেকে 10টি সাদা এলাচ, 3টি দারুচিনি, একটি স্টার আনিস এবং একটি জয়ত্রীর হাফ দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, যেহেতু খুবই অল্প মশলা গুঁড়ো করাটা অসম্ভব, আমি গোটাই ব্যবহার করেছি, এতে কোনো সমস্যা নেই, ফ্লেভার খুবই ভালো ছড়াবে। আর দিচ্ছি জয়ফল। একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এই জয়ফলটা মূলত মাংসটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আমি এখানে কেন কম ব্যবহার করছি একটু পরে জানিয়ে দিব। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেড় কেজি মাংসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা মাংসটাকে সেদ্ধ হতে সাহায্য করবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। কালাভুনায় কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, না হলে কালাভুনার অথেন্টিক টেস্টটা পাবেন না। এইবারে সব মশলার সঙ্গে মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোটা যত ভালো হবে আমার মনে হয় কালাভুনার টেস্টটাও তত ভালো আসে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে কিন্তু হাইতে রেখে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট কষানোর পরে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে করতে মাংস থেকে পানি ছাড়বে। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আবারও এইভাবে আমি কষিয়ে নিচ্ছি 3-4 মিনিটের জন্য।
যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, এজন্য আমি এখানে 2.5 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাপটা কম বেশি লাগতে পারে। আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে থাকবো। চুলার হিটটাকে রেখে দেব মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকনাটি উঠিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। মাংসের পানিটা টেনে প্যানের তলায় লেগে যেন পুড়ে না যায় এদিকটা লক্ষ্য রাখতে হবে। প্রায় 40 থেকে 45 মিনিট পরে মাংসটা ঠিক এখন এই অবস্থা। মাংসের পানিটাও কিন্তু টেনে এসেছে এবং মাংসটার কালারও চেঞ্জ হতে শুরু করেছে। যেহেতু কালাভুনা রান্না করাটা অনেক লং প্রসেস, আমরা খুব অল্প সময়ে রান্নাটা করব, তাই কালার আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস। সয়া সসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, এজন্য আমি ফার্স্টে লবণটা কম ব্যবহার করেছিলাম। আমার হাতের কাছে ডার্ক সয়া সসটা ছিল না, এজন্য আমি এখানে লাইট সয়া সসটাই ব্যবহার করেছি। যদিও বা ডার্ক সয়া সসটা ব্যবহার করলে কালারটা আরও বেশি ভালো আসবে এবং দ্রুত আসবে, তবে আপনাদের দেখানোর জন্য আমি এখানে লাইট সয়া সসটাই ব্যবহার করেছি। এইভাবেই রান্না করতে করতে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার হাঁড়িটি ব্ল্যাক কালার হওয়ার কারণে কালাভুনার কালারটা কিন্তু খুব একটা বেশি ফুটে উঠছে না, তবে এর মধ্যে যথেষ্ট কালার চলে এসেছে। আর বেশি রান্না করা যাবে না, এখন বেশি রান্না করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মাংসের হাঁড়িটি আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার আমি বাগারটি রেডি করে নিব। চুলায় আরেকটি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, 1 টেবিল চামচ দিচ্ছি রসুন কুচি এবং 5 থেকে 6টি শুকনো মরিচ। তেলের সঙ্গে এগুলোকে হালকা একটু সতে করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে আমি কলি করে কেটে নিয়েছি। আবারও প্রায় 30 সেকেন্ডের মতো পেঁয়াজের কলিগুলোকে একটু সতে করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা কালাভুনা। মাংসটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো ছড়াবে। প্রায় 3-4 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংসটাকে বেশি নাড়াচাড়া করে ভেজে ফেললে বাগারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে কালাভুনাটা চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি লোভনীয় হয়েছে কালাভুনাটা। চুলা থেকে নামানোর পর কুকিং প্রসেস বন্ধ হলে কিন্তু কালাভুনার কালারটা আরও বেশি ফুটে ওঠে। মাংস ভেজে কড়কড়ে করে ফেলানোকেই যে কালাভুনা বলে, আসুন আপনার এই ধারণাটা ভেঙে দেই। দেখতে পাচ্ছেন মাংসগুলো কত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে। মুখে দিলে মনে হচ্ছে অমৃত। এই রেসিপিটি দেখার পর আপনাদের আর কোনো দ্বিতীয় রেসিপি খুঁজতে হবে না কালাভুনা বানানোর জন্য। নিঃসন্দেহে এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখুন, সবার প্রশংসা পাবেন। হাতে মেখে আপনি যদি এইভাবে গরুর মাংস একবার কাউকে রান্না করে খাওয়ান, বিশ্বাস করুন সে অবশ্যই বলবে আপনার হাতে জাদু আছে। গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারলেও হাতে মেখে গরুর মাংস রান্না করার মজাই আলাদা। এইবার ঈদে যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা নতুন বউ শ্বশুরবাড়িতে এমন কিছু রান্না করে সবার মন জয় করতে চাচ্ছেন, তাহলে এই রেসিপিটি ট্রাই করে খাওয়াতে পারেন। বিসমিল্লাহ। রান্না করার জন্য এখানে আমি 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি। মাংসে হাড়, চর্বি সব কিছুই রয়েছে। চেষ্টা করবেন হাড়, চর্বি সহ মাংস দিয়ে মাংস রান্না করতে। এতে করে কিন্তু মাংসর টেস্ট ভালো আসে। শুধু সলিড মাংস রান্না করলে ওটার টেস্ট ভালো হয় না। এনিওয়ে, যেহেতু আমি বলেছি মাংসটা হাতে মেখে রান্না করব, সো যে পাত্রে আমি মাংসটা রান্না করব মাংসগুলোকে সরাসরি ওই পাত্রেই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা স্লাইস করে কেটে নিয়েছি, খুব পাতলা না করলেও চলবে। আর 2 কেজি গরুর মাংসের জন্য এখানে পেঁয়াজ যাবে 1.5 কাপ। পেঁয়াজ অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু মাংসর টেস্ট নষ্ট হয়ে যায়, সো পেঁয়াজটাও বুঝে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আচ্ছা, অনেকেই আবার বলবেন রসুন বাটার কালার এরকম কেন? রসুনটা বেটে ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এই কালার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। গরুর মাংস কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। পরবর্তীতে যদি লবণ আরও লাগে টেস্ট করে সেটা পরে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে নিয়েছি সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং কালো এলাচ। বড় 3টি দারুচিনি দিয়েছি, সেই সাথে 12 থেকে 15টির মতো সাদা এলাচ, 8 থেকে 10টির মতো লবঙ্গ এবং 3টি কালো এলাচ।
সবশেষে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। গরুর মাংসে কিন্তু তেল খুব একটা বেশি লাগে না, এখানে 2 কেজি গরুর মাংসের জন্য হাফ কাপ তেলই এনাফ। এবারে হাত দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে তেজপাতাটা অ্যাভয়েড করেছি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। আমার বাসায় এই সময় ছিল না, এই জন্য আমি স্কিপ করেছি, তবে দিলে ভালো, ফ্লেভার ভালো আসে। আচ্ছা, হাতে মেখে মাংস রান্নার মূল স্বাদটা কিন্তু এখানেই লুকিয়ে থাকে। মানে আপনি যত ভালোভাবে মাংসটা এই পর্যায়ে মেখে নিতে পারবেন, মাংসর টেস্ট তত বেশি বেড়ে যায়। সো প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি রেস্টে রাখছি না, সরাসরি চুলায় যাচ্ছি রান্নাতে। এবার চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে স্লো কুকে আমি এই রান্নাটা করব। গরুর মাংস যত লো হিটে রান্না করা যায়, এটার টেস্ট কিন্তু তত বেড়ে যায়। মাংসটা মেখে নেওয়ার পর আমি কিন্তু এখানে কোনো পানির ব্যবহার করিনি, সরাসরি মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে। মাংস থেকে যে পানিটা ছাড়বে, এই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি একটু করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যেন মাংসটা প্যানের তলায় লেগে না যায়। এইভাবে মাংসগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে বের হওয়া পানিটা পুরোপুরিভাবে টেনে আসছে। এবং কষিয়ে নিতে নিতে কিন্তু মাংসর কালার পুরো এরকম চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে মাংসগুলো আগের তুলনায় অনেকটা টেনে আসবে। মানে মাংসটা তুলনামূলকভাবে কমে যাবে, তাহলে বুঝতে হবে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য, তাহলে মাংসগুলো অনেক বেশি সফট হয় এবং রান্নাটাও খুব দ্রুত হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পরপর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এইভাবে জাল করতে করতে রান্নাটা আমার অলমোস্ট শেষের পথে। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে এবং এখন যেটুকু গ্রেভি রয়েছে এটা কিন্তু ভাতের সঙ্গে খাওয়ার জন্য লাগবে। সো এর থেকে বেশি জাল করে গ্রেভিটা টেনে ফেলানো যাবে না। আর এদিকে মাংসটাও অলরেডি খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। মাংসর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু মাংস সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আমার এই রান্নাটা করতে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে, এর থেকে বেশি সময় লাগেনি। হাতে মেখে গরুর মাংস রান্না করার কিন্তু এটাও একটা প্লাস পয়েন্ট, খুব দ্রুত রান্নাটা করা যায়। মাংসটা চুলা থেকে নামিয়ে আমি একটু সার্ভ করে নিচ্ছি, সেই সাথে গরম গরম মাংস আমি ভাতের সঙ্গেও খেয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন মাংসটা কত পারফেক্ট রান্না হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখতে। কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো মাংসটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে, এত সুন্দর একটা গ্রেভি, বুঝতেই পারছেন এটা কত বেশি টেস্টি হতে পারে। সো আমি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাংস খেতে খেতে বিদায় নিচ্ছি, কিন্তু আপনারা বলে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর হ্যাঁ, রেসিপিটি বাসায় ট্রাই করতে ভুলবেন না, এইবার ঈদে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।